বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল। তিনটি প্রশ্নে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সব সময় পিছিয়ে থাকবে। মুক্তিযুদ্ধ, নারী অধিকার এবং হিন্দু সম্প্রদায়ের ভীতির প্রশ্নেই তাদের ঘিরে সমালোচনা গড়ে উঠেছিল। আওয়ামী লীগ, বামপন্থী গোষ্ঠী এমনকি বিএনপি এই তিন ইস্যুতে জামায়াতকে আক্রমণ করেছে বারবার। অভিযোগ ছিল দুর্নীতি, অসততা কিংবা স্বৈরাচারের অভিযোগ না থাকলেও জামায়াত মানেই রাজাকার, মৌলবাদী ও নারী বিরোধী দল। এই ধারাবাহিক প্রচারণা এতটাই প্রভাব ফেলেছিল যে একসময় দলের অনেক কর্মী নিজের পরিচয় দিতেও সংকোচ করত। বিশেষ করে আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে গণমাধ্যম ও প্রচারণার মাধ্যমে জামায়াতকে অজনপ্রিয় করে তোলার প্রচেষ্টা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তবে ২০২৪ সালের পর দৃশ্যপট একেবারেই বদলে যায়। যে রাজাকার শব্দটি এক সময় জামায়াতের জন্য কলঙ্কের প্রতীক ছিল, সেটি পরিণত হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জোরালো স্লোগান। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই উচ্চারণটি রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে এবং শেখ হাসিনার পতনের অন্যতম শক্তি হিসেবে ভূমিকা রাখে। অনেকের মতে স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ আসলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, শুধু পাকিস্তানের হাত থেকে নয়, ভারতের প্রভাব থেকেও। এই নতুন ব্যাখ্যায় তরুণ প্রজন্মকে জামায়াত শিবিরের দিকে টেনে নিচ্ছে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৭ বছর তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন অন্য সব দলের চেয়ে বেশি। এই শ্রেণীর ১২% ভোট দিতে চায় জামায়াতকে, যেখানে বিএনপির সমর্থন ৯%, আওয়ামী লীগের ৭% এবং নতুন দল এনসিপি পেয়েছে মাত্র ৪%। এক সময়ের ভয় বা কুসংস্কারের তকমা ভেঙে আজকের প্রজন্মের কাছে জামায়াত নতুনভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। নারী প্রশ্নের পরিবর্তন চোখে পড়ার মতো। আগে অনেক প্রগতিশীল নারী জামায়াত শিবিরকে নারী বিরোধী বলে সমালোচনা করতেন। অভিযোগ ছিল তারা মেয়েদের স্বাধীন চলাফেরা, আধুনিক শিক্ষা ও জীবনযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অথচ এখন বাস্তবতা ভিন্ন। ২০২৪ এর পর বহু নারী প্রকাশ্যে জামায়াত শিবিরের প্রতি সমর্থন জানাচ্ছেন। শুধু গ্রামাঞ্চল নয়, শহর ও উচ্চবিত্ত সমাজের নারীরাও তাদের কাজের প্রশংসা করছেন। জামায়াত নারী নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে। মহিলা জামায়াতের নেত্রীরা এখন আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াত পাচ্ছেন, ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় অংশ নিচ্ছেন। শিবিরের নারী নেত্রীর কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণও স্পষ্ট হয়েছে। ফলে নারী সমর্থন ছাড়া জামায়াত কখনো ক্ষমতায় পৌঁছবেন না, এই ধারণা এখন মিথ্যে পরিণত হয়েছে। এছাড়া নারী নিরাপত্তার প্রশ্নেও তাদের ভাবমূর্তি পাল্টে গেছে। ইফটিজিং, ধর্ষণ কিংবা নারী নির্যাতনের ঘটনার সাথে যেখানে আওয়ামী লীগ ও বিএনপির ছাত্র সংগঠনের নাম জড়িয়ে, বারবার সেখানে জামায়াত শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ। এই কারণেই অনেক নারী তাদেরকে নিরাপত্তার প্রতীক হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নারী নিজ অভিজ্ঞতা শেয়ার করে জামায়াত শিবিরের প্রশংসা করছেন। সব শেষে আসে ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যু। বহুদিন ধরে বলা হচ্ছিল হিন্দু জনগোষ্ঠী কখনোই জামায়াতকে ভোট দেবেন না, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। জামায়াত তাদের অমুসলিম শাখার মাধ্যমে ইতোমধ্যে দেশের কয়েক লাখ হিন্দু সমর্থন বা নেতা গড়ে তুলেছেন। ৫ আগস্টের আন্দোলনে মাঠ পর্যায়ে তাদের অংশগ্রহণ অনেকেই অবাক করেছে। ইসলামী নীতিমালা অনুযায়ী সংখ্যালঘু সম্পদ দখল বা নির্যাতন নিষিদ্ধ, এই বার্তাটি হিন্দু সম্প্রদায়ের কাছে পৌঁছে গেছে। ফলে আওয়ামী লীগ ও বিএনপির উপর আস্থা হারানো বহু হিন্দু পরিবার জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে ভাবতে শুরু করেছে। প্রদীপ কর্মকার বা তৃষ্ণাবালা রানীর মতো অনেক হিন্দু নেত্রীও আজ প্রকাশ্যে জামায়াতের প্রশংসা করছেন। এই পরিবর্তনের ছাপ দেখা যেতে পারে আসন্ন নির্বাচনগুলোতে। জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন কিংবা ডাকসু, সবখানেই নারী ও সংখ্যালঘু ভোটারদের বড় অংশ এবার জামায়াত শিবিরকে সমর্থন দিতে পারে। সম্ভবত ডাকসু নির্বাচনের ফলাফলের মাধ্যমেই শুরু হবে সেই যাত্রা, আর জাতীয় নির্বাচনে সেটির পূর্ণতা আসবে। তাহলে প্রশ্ন থেকেই যায়,
বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতাকে এতদিন অচল সত্য মনে করা হয়েছিল সেটি কি সত্যি বদলে যাচ্ছে? নারী ও হিন্দু ভোটারদের বড় অংশ কি সত্যি জামায়াত শিবিরের দিকে ঝুঁকছে, নাকি এসবই কেবল এক সময়ের আবহাওয়ার পরিবর্তন? এর উত্তরে নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা।